আচ্ছা, কিছু কিছু জিনিস খুব ছোটবেলা থেকে আমরা শিখে আসি, বাট আমরা ফিল করতে পারি না যে আসলে এই জিনিসগুলো কি করা হচ্ছে। তো সেরকম কিছু জিনিসের প্রমাণ আজকে আমরা দেখব। যেমন জিনিসগুলো আসলে জেনে রাখাটা খুব ভালো। যেমন আমরা জানি যেটা কোনকে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, এরকম যদি একটা কোণক থাকে, সমবৃত্তভূমি কোণক, তাহলে সেই কোণকে যদি এই লেন্থটা হয় এল এবং যে বেসটার উপরে সে আছে, একদম ভূমি যেটা, এই যে ভূমিটা যার উপরে সে বসে আছে, সেটা যদি ব্যাসার্ধ হয় আর, তখন আমরা বলি তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল এবং তার আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এই জিনিসগুলো কোথা থেকে আসে এই জিনিসটা আমরা অনেকেই জানি না। আমাদের সেই ক্লাস 9-10 থেকে শিখে আসতে হয় যেগুলো হচ্ছে সব আয়তন, এবং সেই সঙ্গে আরো কিছু জিনিস, যেমন আমরা জানি যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, এবং গোলকের আয়তন যেটা, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এই জিনিসগুলো কেন, কোথা থেকে আসলো, সেই ব্যাপারগুলো আমরা অনেকেই জানি না। তো সেটা একটু আমরা দেখে ফেলি আজকে। ওকে, আমরা কোণক থেকে শুরু করতে চাই। যখন কোণক নিয়ে শুরু করতে যাই, আসলে আমরা একদম বক্রতলের ক্ষেত্রফলের যে ব্যাপারটা আছে, আমরা সেখান থেকে শুরু করি। ক্ষেত্রফল নিয়ে যখন চিন্তা করতে হচ্ছে, তখন আমরা লক্ষ্য করি যে দুই ভাবে এটা প্রমাণ করা যায় যে এই কোণকের বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে পাই আর এল। সেই দুইটা স্টাইলে আমরা একটু ফলো করার চেষ্টা করি। প্রথমে খেয়াল করা যাক যে এটা হচ্ছে একটা কোণক। এটা যদি একটা কোণক হয়, এটা অনেকটা ওই যে বাদামের ঠোঙার মতো দেখতে। আসলে ওই যে আমরা যেভাবে বাদাম খাই, বাদামের বা একটা কোন আইসক্রিম কিনলে কোন আইসক্রিমের বাইরে যে কাগজটা মোড়ানো থাকে, আমরা ভেতরে যদি কোন আইসক্রিমটা ফেলে দিয়ে শুধু কাগজটা রেখে দিই, তাহলে সেটা দেখতে এরকম একটা জিনিস হবে। তো সেখানে যে ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট থেকে এই যে ধার, একদম নিচে যার উপরে জিনিসটাকে রাখা হয়েছে, একদম নিচে যে এই সার্কেলটা, এই কোণার যে উপরের যে কোণার পয়েন্টটা, সেখান থেকে এদের প্রত্যেকটারই দূরত্ব আসলে সেম। এই একটুকু জিনিস প্রথমে বোঝার জন্য খুব বেশি জরুরি। এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব, এগুলো সবগুলো দূরত্ব একেবারে সমান। আমরা একদম এই যে আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে হয়তো আমরা চিন্তা করতে পারি যে এই মাথা হচ্ছে সেই কোণা আমার হাতের, আর এখান থেকে এই মাথা, এই মাথা, এই মাথা, এরা সবাই এখান থেকে আসলে সমান দূরত্বে আছে, এইদিকে এদিকে এদিকে এদিকে, এবং এই যে দূরত্বটা সেটাকেই দেখা হয় আসলে এল। তাহলে এদের প্রত্যেকটা দূরত্বই, এরা সবাই আসলে এল। একদম ওই কোণা থেকে এই যে বৃত্তটা, এই বৃত্তের পরিধিস্থ যতগুলো বিন্দু আছে, তাদের প্রত্যেকেরই ডিরেক্ট দূরত্ব, সরলরেখিক দূরত্ব হচ্ছে এল। এই একটু জিনিস আমরা প্রথমে জেনে রাখলাম। যখন এইটুকু বুঝে গেলাম, এবার একটু ভালো করে খেয়াল করা যাক যে এই জায়গায় আমরা যদি একটা ছোট্ট ত্রিভুজের কথা চিন্তা করি, আমরা চাচ্ছি আসলে পুরো জায়গাটার ক্ষেত্রফল, এই যে বাঁকা যে অংশটুকু, এই পুরো বাঁকা অংশটার ক্ষেত্রফল আমরা চাই। তো আমরা এই যখন পুরো অংশটার ক্ষেত্রফল চাইবো, তখন আমরা আগে ছোট্ট একটা ত্রিভুজের কথা চিন্তা করি। এখান থেকে আমরা ছোট্ট একটা ফালি যদি কেটে নিই, খুব ছোট্ট একটা ফালি, এখান থেকে খুবই ছোট্ট একটা অংশ কেটে নিচ্ছি, যেহেতু ছোট্ট একটা বৃত্ত, তার থেকে খুবই ছোট্ট একটা অংশ কেটে নিলে সেটা দেখতে একদম সরলরেখার মতো হবে। তো এখন এই যে সরলরেখার মতো অংশটুকু একটু যদি আমরা কেটে নিই, আমরা আগেই বলেছিলাম যে এইখানকার এই পয়েন্ট থেকে প্রত্যেকটা এই পয়েন্টের দূরত্ব যত, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব তত, এখান থেকে এর মাঝখান বরাবর প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব কিন্তু তত, এবং সেই দূরত্বটা কত, এটি হচ্ছে এল। যখন এইটুকু এল হবে, আর এই যে লেন্থটা, এই ছোট্ট লেন্থটাকে আমি নাম দিলাম সাপোজ ds1। ছোট তো, খুব ছোট, তাই ds1 নাম দিলাম সাপোজ। এটা নাম দেওয়া হলো যে ছোট ছোট একটা, মানে d তে ছোট বোঝাচ্ছে আর কি, এটা ds1। তাহলে এই যে ত্রিভুজটুকু আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে গায়ের উপরে অবস্থিত, মানে পুরোটা ত্রিভুজটা কিন্তু একদম সোজাসুজি নিচ বরাবর না, যেরকম দেখে সোজা নিচ বরাবর মনে হচ্ছে এরকম না, এটা কিন্তু হেলানো একটা ত্রিভুজ। এই যে আমি চিন্তা করতে পারি এই মাথা আর আমার আঙুলের এই দুই মাথা, এটা দিয়ে যে এরকম একটা স্লাইস ত্রিভুজ তৈরি হবে, সেই ত্রিভুজটা এরকম বাঁকা বরাবর, কিন্তু এরকম, মানে একদম সোজাসুজি না, যেখানে এটা দেখে মনে হচ্ছে একদম ফ্ল্যাট, আসলে জিনিসটা এরকম বাঁকা। তো এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ হাফ ইনটু এল ds1। তাহলে একটু যদি ds1 হয় আর এটা df হয়, তাহলে হচ্ছে হাফ এল ইনটু ds1। এটা হচ্ছে কার ক্ষেত্রফল?
এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি সেই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন যদি আমরা চিন্তা করি যে তার পাশে এইটা যদি ds2 হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল হবে হাফ ইনটু l ইনটু ds2। যদি তার পাশের একটা ছোট অংশ নিয়ে চিন্তা করি সেটা কত হবে? হাফ ইনটু l ইনটু ds3। এমন করে আমরা যখন সমস্ত জায়গাগুলো ছোট 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 সমস্ত ত্রিভুজ যখন আমরা যোগ করে ফেলবো, সব ত্রিভুজ যোগ করলে কিন্তু আমরা চারপাশের যে অংশটা পুরো জায়গাটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। অর্থাৎ টোটাল যে ক্ষেত্রফলটা, এই পুরো বক্রতলের ক্ষেত্রফল, এটা হবে এরকম ছোট ছোট যতগুলো ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। তার মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল যেটা হবে সেটা হবে হাফ ইনটু l। এর কমন নিলে পুরোটা থাকবে কি ds1 প্লাস ds2 প্লাস ds3 প্লাস ds4, এমন করতে করতে যতগুলো আছে এই টোটাল দৈর্ঘ্যটা শেষ পর্যন্ত কিন্তু যোগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে নিচের যে পরিধিটুকু, সেই পরিধির ক্ষেত্রফলটা কত, পরিধির এই দৈর্ঘ্যটুকু কত? আমরা জানি যে একটা বৃত্তের যদি ব্যাসার্ধ হয় r তখন তার পরিধি হবে টুয়াইস পাই r। তার মানে হচ্ছে হাফ ইনটু l ইনটু টুয়াইস পাই r। তার অর্থই হচ্ছে এই পুরো দৈর্ঘ্যটা হবে পাই আর l। আমরা প্রমাণ করে ফেললাম যে এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর l। যে প্রমাণটা আমরা দেখলাম এটা মোটামুটি একটা ভালো প্রমাণ। আমরা আরো একটা প্রমাণ দেখলে, সেই প্রমাণটা দেখলে হয়তো আরেকটু বেশি সোজা মনে হতে পারে। তবে এই যে আইডিয়াটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা আইডিয়া যে ছোট ছোট পার্টগুলো নিয়ে আমরা শেষ পর্যন্ত পুরো পরিধিটা আসলে পেয়ে যাচ্ছি। এবার আমরা লক্ষ্য করি যে পুরো যে কোণটা আমাদের কাছে ছিল সেই কোণটাকে আমরা যেটা করলাম, এই যে বাদামের ঠোঙাটা, এই ঠোঙাটাকে এখান দিয়ে আমরা কেচি দিয়ে কাটা শুরু করলাম। আমরা এইখান দিয়ে আমাদের কাছে একটা কেচি ছিল, এই কেচি আমরা কাটা শুরু করলাম, সোজা একদম কেটে ফেললাম। কেটে এবার যদি আমরা ছাড়িয়ে দিই, পুরোটাকে ছাড়িয়ে দিলে দেখতে এরকম হবে। এখন কথা হচ্ছে কেন দেখতে এইরকম হবে? তার কারণ হচ্ছে যে এই মাথা থেকে প্রত্যেকটা জায়গারই দূরত্ব আসলে l। এখান থেকে দূরত্ব l, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব l, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব l, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব l। তার মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এটার দূরত্ব l, এই পয়েন্ট থেকে এটার দূরত্ব l, এই পয়েন্ট থেকে এটার দূরত্ব l, এই পয়েন্ট থেকে এটার দূরত্ব l। তার মানে এই যে পুরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এইটুকু আসলে এমন একটা বৃত্তের অংশ যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে l এবং তার কেন্দ্র হচ্ছে এখানে। কারণ এখান থেকে এটা প্রত্যেকটা দূরত্বই হচ্ছে l করে করে। আমরা এখানে দেখতে পেয়েছিলাম আগে, এখান থেকে এগুলো সবার দূরত্ব l l l l l। তার মানে এটা যদি আমি বাড়িয়ে দিতাম বিশাল একটা বৃত্ত তৈরি হতো। সেই বৃত্তটা, সেই যে বিশাল বৃত্তটা, তার ব্যাসার্ধ ছিল l। ওই বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে l। তো এখন আমাদের কিছু জিনিস ভাবার আছে, সেটা কি? নিচের যে টোটাল পরিধিটা ছিল একটুকু r হলে সেই পরিধিটুকু ছিল আসলে টুয়াইস পাই r। তার মানে এখান থেকে এই একটুকের দৈর্ঘ্য আসলে আমরা জানি টুয়াইস পাই r। যেহেতু এই পুরো অংশটা টুয়াইস পাই r, তার মানে এখান থেকে এই পর্যন্ত এটাও টুয়াইস পাই r। তো এবারে আমরা একটু খেয়াল করি যে এই মাঝখানকার অ্যাঙ্গেলটা নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি। আমরা জাস্ট খেয়াল করি যে এটা এমন একটা বৃত্ত, এমন একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে l। যদি আমরা এই বৃত্তের পুরো পরিধিটুকু নিতাম, পুরো পরিধিটুকু যদি নিতাম, সেই বৃত্তটা, ওই বড় বৃত্তটার পরিধি কত হতো? বড় বৃত্তের পরিধি সেটা হতো টুয়াইস পাই ইনটু l। কারণ এইটা ব্যাসার্ধ ছিল l, পুরো বৃত্তটার পরিধি হচ্ছে l। এবং বড় বৃত্তের ক্ষেত্রফল হতো পাই l স্কয়ার। এখান থেকে আমরা একটা ছোট্ট ঐকিক নিয়ম ব্যবহার করতে চাই। টুয়াইস পাই l দৈর্ঘ্যের চাপ ক্ষেত্রফল কত হয়? পাই l স্কয়ার। এই লাইনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এর মানে হচ্ছে টুয়াইস পাই l দৈর্ঘ্যের চাপ মানে কি? পুরোটা ভিতরে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে? পাই l স্কয়ার। আমরা তো পুরোটা নিয়ে কাজ করতে চাচ্ছি না, আমাদের চাপের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই এতটুকু কতটুকু ক্ষেত্রফল ভিতরে তৈরি করে আমরা সেই জিনিসটা দেখতে চাই। আমরা দেখছি পুরোটা যখন আমি ঘুরে আসলাম
এই পুরো চাপের দৈর্ঘ্যের মান যখন পুরোটা দৈর্ঘ্য নিতাম আমি, তখন পুরোটার জন্য ক্ষেত্রফল আসতো পাই এল স্কয়ার। অতএব 1 একক দৈর্ঘ্যের জন্য ক্ষেত্রফল আসবে পাই এল স্কয়ার বাই টুয়াইস পাই এল, এবং টুয়াইস পাই আর দৈর্ঘ্যের চাপের জন্য আমরা এখন এই ছোট অংশটার জন্য কতটুকু ক্ষেত্রফল হয় সেটা দেখতে চাই। তার জন্য ক্ষেত্রফল হবে পাই এল স্কয়ার বাই টুয়াইস পাই এল ইনটু টুয়াইস পাই আর। এল এল কেটে গেল, থাকলো এল, 2 পাই কাটা, তাহলে কি থাকে পাই এল আর, দ্যাট মিন্স পাই আর এল। আমরা আবারও আগের জায়গায় ফিরে গেছি যে এই কোণকের যে ক্ষেত্রফলটা হবে সেটা হবে পাই আর এল। এখন আমরা কোণকের আয়তনটা কত সেই জিনিসটা একটু দেখতে চাই। যখন কোণকের আয়তন নিয়ে চিন্তা করছি, আমরা আসলে এই টাইপের যত বস্তু আছে সেগুলো সবার জন্যই আসলে চিন্তা করি, বরং আমরা জিনিসটাকে একটু জেনারেলাইজ করার চেষ্টা করি। আমরা বলি যে এই রকম এই কোণাকুণি টাইপের যত বস্তু আছে, মানে কি এই যে পিরামিড টাইপের যত বস্তু, এই যে মাথায় এক মাথায় একদম চোখা হয়ে গেছে, একদম চোখা হয়ে একটা কোণা তৈরি হয়েছে এই কোণা, আর নিচে কোন রকম কিছু আছে যেখানে একটা অবস্থান করে আছে সে, এমন হতে পারে সেটা একটা বর্গাকৃতি পিরামিড, মানে কি নিচে একটা বর্গক্ষেত্র আর উপরে এরকম এই টাইপের একটা বস্তু, নিচে বর্গাকার তার উপরে এরকম একটা পিরামিড হতে পারে। এমন হতে পারে যে নিচে আছে একটা ত্রিভুজ, এরকম কিছু একটা, সেটা একটা ত্রিভুজের মতো হবে, সেটা একটা সব এই নিচের দিকে সেটা একটা পিরামিড মতো তৈরি হবে। তো এইরকম যত বস্তু আছে, আবার একটু আগে আমরা যেটা নিয়ে কাজ করেছি সেটাও আসলে এই ধরনের একটা বস্তু। এইরকম বস্তুগুলোর ক্ষেত্রে জেনারেল ফর্মুলা হচ্ছে এদের আয়তন হবে 1/3 ইনটু বি ইনটু এইচ। বি কি জিনিস? বি হচ্ছে বেস এরিয়া, মানে কি এই যে এইখানকার এটাকে বলে বেস, যার উপরে সে বসে আছে, যার উপরে দাঁড়িয়ে আছে, এরকম এরকম করে করে পুরো জিনিসটা যে জায়গাটার উপরে দাঁড়িয়ে আছে সেটাকে বলে বেস। বেস এরিয়া যদি হয় বি, নিচের অংশটুকু যদি হয় বি, একটুকু যদি হয় বি, এবং এদের হাইট যদি হয় h, তখন আমরা বলি যে এটা আয়তন হবে 1/3 b ইনটু h। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কেন? আমরা এই কারণটাই আজকে আমরা প্রুফ করতে চাই, যে জিনিসটা আমরা ক্লাস 19 থেকে প্রায় পড়ে এসেছি, কিন্তু কখনোই কোথাওই এই জিনিসটা কেন হয় সেটার ব্যাখ্যাটা পাইনি। আমরা এখন একটু লক্ষ্য করি, কিছু জিনিস আমাদেরকে আগে থেকে একটু জেনে রাখতে হবে এই প্রমাণটা করার জন্য। তার মধ্যে একটা জিনিস হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা আমাদের লাগবে কাজে, তাই আমরা আগে জেনে রাখি। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। এই জিনিসটা আমাদের কাজে লাগবে, তাই আমরা আগে এটা জেনে রাখলাম। তো এখন আমরা খেয়াল করি, আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব, একটা বর্গাকৃতি পিরামিড নিয়ে কাজ করব, যার নিচে আছে একটা বর্গ এবং আস্তে 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 উপরে চোখা হয়ে গেছে, একটা পিরামিড মতো তৈরি হয়েছে। এইটার জন্য যা হবে, আসলে এগুলোর জন্য জিনিসগুলো একেবারে সেম। আমরা যে কোনো একটার জন্য প্রুফ করি যে এটার জন্য আয়তন হবে 1/3 ইনটু বেস ইনটু হাইট। তাহলে আমাদের কাছে যে জিনিসটা আছে সেটাকে আরেকবার আঁকা যায়। নিচে একটা বর্গক্ষেত্র, উপরের কোনো একটা কোণা থেকে আমরা লাইন টেনে দিয়ে মোটামুটি আইডিয়া করতে পারবো জিনিসটা দেখতে কেমন। জিনিসটা দেখতে এরকম একটা ব্যাপার হবে। তো এই যে বর্গক্ষেত্রটা আমরা ধরে নিলাম যে তার এক বাহু হচ্ছে a। যদি তার এক বাহু a হয়, তাহলে নিচের যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই a স্কয়ার। তো আমরা a নিয়ে কাজ করব না, নিচে আমার কথা হচ্ছে এইখানে যতটুকু দৈর্ঘ্য হবে তার স্কয়ারটাই হবে পুরো জায়গাটার ক্ষেত্রফল। তো আমরা নিচেরটাকে a ধরবো না, আমরা a কোনটাকে ধরবো সেটা বলছি। আমরা এক কাজ করি, এই পুরো জিনিসটাকে কিছু স্লাইস করে ভাগ করে ফেলি। মানে হচ্ছে আমরা চিন্তা করলাম যে এইটা তো আমরা ক্ষেত্রফল বের করতে পারি না, তাহলে আমরা এক কাজ করি, আমরা এটাকে কিছু আয়তাকার প্লেটে ভাগ করি। আয়তাকার প্লেট মানে সেই প্লেটটা দেখতে এরকম। আমরা আয়তাকার ঘনবস্তুর নাম শুনেছি, ইটের মতোই অনেকটা। তাদের আবার এই প্রান্তগুলো সমান, মানে হচ্ছে একটুকু বর্গাকার আর একটা নির্দিষ্ট হাইট আছে। তো আমরা চিন্তা করলাম যে আমরা এক্স্যাক্টলি এটা নিয়ে না চিন্তা করে একটা বর্গক্ষেত্র, তার উপরে আরেকটা বর্গক্ষেত্র বসানো, তারপরে আরেকটা বর্গক্ষেত্র, এমন করে করে কিছু জিনিস নিয়ে চিন্তা করব। ছবিটা অনেকটা হয়তো এরকম হতে পারে। একটা বর্গক্ষেত্র, তারপরে ছোট আরেকটা বর্গক্ষেত্র, তার উপরে ছোট আরেকটা বর্গক্ষেত্র,
মানে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের উপরে একটা বর্গক্ষেত্র, তারপর আরেকটা বর্গক্ষেত্র, তারপরে আরেকটা বর্গক্ষেত্র, এমন করে করে নিয়ে অনেকগুলো বর্গক্ষেত্রের সমষ্টি আসলে পুরো এই যে পুরো জায়গাটা ছিল এটাকে আমরা চিন্তা করলাম যে একটা বর্গক্ষেত্রের উপর আরেকটা বর্গক্ষেত্র, তারপর আরেকটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রটা পাত আসলে আমরা সরাসরি বর্গক্ষেত্র বলাটা ভুল হবে, এমন করে করে যাদের এই প্রত্যেকটার হাইট হচ্ছে x করে করে আমরা ধরলাম যে n সংখ্যক বর্গক্ষেত্রাকার টাইলস দিয়ে পিরামিডটা তৈরি। এখানে কথা আছে, ইনফ্যাক্ট এরকম বর্গক্ষেত্রাকার টাইলস দিয়ে কখনোই এরকম একটা পিরামিড তৈরি করা যাবে না, কারণ বর্গক্ষেত্র দিয়ে আমরা যদি তৈরি করি সেটা দেখতে কি রকম হবে, আমরা যদি সাইড থেকে দেখি, একেবারে সাইড থেকে দেখি, সেটা দেখতে এরকম হবে। এটা কি দেখতে এক্স্যাক্টলি পিরামিডের মতো লাগছে? লাগছে না আসলে, কারণ এটা দেখতে হওয়ার কথা এরকম নিখুঁত, আমরা এরকম নিখুঁত বানাতে পারছি না। আমরা যেটা করতে পারলাম সেটা হচ্ছে এই জিনিসটাকে মোটামুটি রকম দেখতে একটা কিছু বানিয়ে ফেললাম, যে ওকে ঠিক আছে আমরা ধরে নিলাম যে এটার ক্ষেত্রফল হচ্ছে এটা পুরোটা দেখতে আসলে এইরকম। তো প্রথমে আমরা এরকম জিনিসটা নিয়ে আগে আয়তন বের করি, তারপরে দেখব যে আমরা নিখুঁত করতে হলে আসলে কি করতে হয়। এটা এমনিতেই বোঝা যায় যে এই যে ভাগগুলো, এই ভাগটা আমরা যত বেশি ভাগে ভাগ করতাম, মানে এখানে ভাগ করেছি 1 2 3 4 5 6 7 ভাগে, 7 ভাগে ভাগ না করে আমরা যদি 10 ভাগে ভাগ করতাম তাহলে জিনিসটা আরো বেশি নিখুঁত হতো। যত বেশি ভাগে ভাগ করা যেত তখন এই যে লেন্থটা, এটার পরিমাণটা কমে আসতো। যত বেশি ভাগে আমরা ভাগ করব তত জিনিসটা দেখতে এটা একদম বেশি নিখুঁত হয়ে যাবে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে যত বেশি ভাগে ভাগ করা যায়, ইনফ্যাক্ট আমরা যদি ইনফিনিটি ভাগে ভাগ করে ফেলতে পারতাম পুরো জিনিসটাকে, একদম একটা পাতে করে নিতে পারতাম, তাহলে একদম নিখুঁত একটা জিনিস পাওয়া যেত। অর্থাৎ আমরা এখানে n সংখ্যক বর্গক্ষেত্র নিয়ে ভাগ করেছি, n নিয়ে, n না করে যদি ইনফিনিটি নিয়ে আমরা করতাম তাহলে এক্সাক্ট জিনিসটা পাওয়া যেত। তাহলে আমরা আগে n এর জন্য দেখি, তারপরে আমরা n কে ইনফিনিটি হলে কি হয় সেটা পরে চিন্তা করব। ওকে, এখন আমরা n সংখ্যক বর্গক্ষেত্রাকার টাইলস নিয়ে আমরা পুরো পিরামিডটা তৈরি করেছি। এবার ভালো করে খেয়াল করি, আমরা বলছি প্রত্যেকটা এই ছোট ছোট হাইট যেগুলো আছে, এই যে এমন করে করে আমরা এঁকেছিলাম, এই প্রত্যেকটা ছোট ছোট হাইট হচ্ছে x করে। যেহেতু এখানে n সংখ্যক টাইলস আছে তাহলে হাইটটা কত হবে? x x x x এমন করে n সংখ্যক x, তার মানে এখানে উচ্চতা হবে h = mx। এটা ক্লিয়ার সবার কাছে যে এতটুকু x এতটুকু x এতটুকু x এমন করে n সংখ্যক x নিলে আমরা পাবো টোটাল হাইটটা, পুরো উচ্চতা হবে h = nx। এখন আমরা একদম উপরে যে টাইলসটা আছে তার কথা চিন্তা করি, পুরো জিনিসটা দেখতে কি রকম আসলে? এরকম এরকম করে দেখতে। এখন ওর কথা চিন্তা করা যাক। একদম উপরে যে আছে সে তো, তাকে আমরা যখন কোণা থেকে দেখছি, জিনিসটাকে যদি একটু ঘুরিয়ে ধরা যেত তাহলে সেটা দেখতে কি রকম লাগতো? সেটা দেখতে এইরকম লাগতো। এটা হচ্ছে টাইলস নাম্বার 1টা, এটারই একটু বাঁকা করে ধরলে এরকম লাগতো, এবং তখন এতটুকু আসলে দেখা যেত এটা আয়তাকার। তার মানে কি? এটা আয়তাকার, মানে আয়তন আসলে বর্গাকার, মানে এইটুকু আর এইটুকু সমান। ধরা যাক এই অংশটুকু হচ্ছে a, যদি এইটুকু a হয় তাহলে এইটুকু অবশ্যই হবে a, আর এতটুকু হাইট হচ্ছে x। তাহলে পুরো জিনিসটার আয়তন কত হবে? এই যে একদম উপরে যে টাইলসটা, বর্গাকার টাইলসটা, তার আয়তন হবে একদম উপরে বর্গাকার টাইলসের আয়তন এটা হবে a² * x। a a a আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, এটাই হচ্ছে এই জায়গাটার আয়তন। তো এখন আমরা সেকেন্ড টাইলসটার কথা চিন্তা করব। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আসলে সমস্ত জিনিস হয়ে যাবে। আমরা একটু সাইড থেকে তাকানোর চেষ্টা করি। আমরা জানি যে এই এতটুকু হচ্ছে a, এখান থেকে এই দৈর্ঘ্যটুকু। আমরা যদি জাস্ট এই দৈর্ঘ্যটুকু কত, এখান থেকে এতটুকু এই দৈর্ঘ্যটুকু কত, এটা বের করতে পারি তাহলে আমরা বুঝে যাব যে এটা কত হবে। তো একটা কাজ করা যাক, এটা একটু এই পাশে সরিয়ে নিয়ে আসি আমি, মানে হচ্ছে এরকম জায়গায় রাখি, এটাকে সরিয়ে এই পাশে নিয়ে আসলাম। এবার রাখার পরে অলরেডি আমরা কি কি জিনিস জানি? আমরা জানি এইটুকু যে এইটার দৈর্ঘ্য যা, এইটার দৈর্ঘ্য তাই। যদি তাই হয়ে থাকে তাহলে এইখানে আমরা একটা, এই জায়গায় আমরা একটা
সদৃশ কোণী ত্রিভুজ পাচ্ছি, আরো বড় করে আঁকাই জিনিসটাকে। আমরা অলরেডি কিন্তু জানি যে এই হাইটও যা, এই হাইটও তাই। তাহলে এখানে যে সদৃশ কোণী ত্রিভুজটা পাওয়া যাচ্ছে সেটার দিকে লক্ষ্য করা যাক। এইটুকু x, এইটুকু x, এটা a b c d e যদি আমি রাখি। আচ্ছা, এর পরেরটা আমরা নিয়ে ফেলি, এই যে থার্ডটা যেটা, এটাকে তাহলে বললাম f g। প্রত্যেকটা কিন্তু x করে করে, তার মানে হচ্ছে এখানে ab = bc = cf। এই জায়গায় এই অংশটুকুই পুরোটার মধ্যে বোঝার জিনিস, আর তেমন কিছু পুরোটার মধ্যে বোঝার নাই। এর পরের অংশগুলো আমরা বুঝতে পারবো এমনি সহজেই। এই অংশটা বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। তো আমরা এখন এই যে ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACE, এরা কিন্তু সদৃশ, একই রকম। এরা যদি সদৃশ হয়, আমার টার্গেট হচ্ছে CE, এইটুকুর মান কত সেটা বের করা, এই একটুকু বের করা। আমরা অলরেডি জানি যে BD হচ্ছে A, এই যে একদম উপরের একটুকু, এই একটুকু হচ্ছে A, তাই না? এই যে এখানে একটুকু A ছিল, এইটুকু A, তার মানে এই অংশটুকু হচ্ছে A, এই যে এই এটাই হচ্ছে সেই A। আচ্ছা, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে AB/AC এটা হবে BD/CE। যেহেতু এরা সদৃশ, সদৃশ হলে সদৃশের একই টাইপের যে বাহুগুলো আছে তাদের অনুপাতগুলো সমান হয়। সো AB/AC হবে BD/CE। তো AB/AC মানে কি? AB মানে হচ্ছে আসলে x, আর AC মানে আসলে টুয়াইস x। BD মানে A, আর এটা হচ্ছে CE। অতএব CE যেটা, সেটা আসলে ভালো করে খেয়াল করলে বোঝা যাবে CE অবশ্যই টুয়াইস A হতে হবে। CE অবশ্যই হবে টুয়াইস A, কারণ x/টুয়াইস x আছে, এখানে 1/2 আছে, এই পাশে 1/2 হতে গেলে অবশ্যই একটু টুয়াইস A হতে হবে। যদি ক্যালকুলেশনে বুঝতে কষ্ট হয় তাহলে আমরা CE কে ওই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে পাবো A * টুয়াইস x/x, x কেটে গেলে এটা টুয়াইস A হবে, অর্থাৎ C হবে জাস্ট টুয়াইস A। এইটুকু যদি হয় A, এইটুকু হবে টুয়াইস A। এখন আমরা FG এর কথা চিন্তা করি, FG টাকেও একই ভাবে দেখানো যাবে যে FG হবে আসলে থ্রাইস A। কেন? কারণটা কি, যে আমরা এখান থেকে দেখব যে ত্রিভুজ ABD এবং ত্রিভুজ AFG এরাও কিন্তু সদৃশ। তার মানে পাওয়া যাবে যে AB/AF এটা ইকুয়াল টু হবে BD/FG। তার মানে এটা হবে x/3x, এবং এখানে হবে BD মানে হচ্ছে A বা এখানে কত হলে আসলে মিলে এটা এমনি বোঝা যায় যে FG এর মানটা কত হতে হবে। অবশ্যই x/যেহেতু 3x আছে, অবশ্যই এই পাশে A/3A হতে হবে। তার মানে FG এটা আসলে হবে 3A। তাহলে আমরা এই জিনিসটা পেলাম, সেটা খেয়াল করি ভালো করে, যে এই একটুকু যদি হয় A, এইটা হবে টুয়াইস A, তারপরটা হবে থ্রাইস A, তারপরটা হবে 4A, তারপরটা হবে 5A। এমন করে কতগুলো ধাপ আমাদের আছে, কতগুলো স্টেপ আছে, মোট n সংখ্যক স্টেপ আছে। সুতরাং একেবারে লাস্টে যে থাকবে সে হবে NA। তাহলে আমরা একটু খেয়াল করলাম, আরেকবার একটু বলি যে কি হলো। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একদম এতটুকু যদি হয় A, তারপরেরটা এইটুকু হবে টুয়াইস A, এটার দৈর্ঘ্য, তারপরেরটা দৈর্ঘ্য হবে থ্রাইস A। এমন করে করে আমরা n সংখ্যক পাত যদি নেই, তাহলে একদম লাস্টে যেটা থাকবে তার এই এক বাহুর দৈর্ঘ্য হবে NA। এবং প্রত্যেকটারই উচ্চতা কত করে করে আছে? উচ্চতা আছে x করে করে। তাহলে এখন আমরা পুরোটার আয়তন বের করার চেষ্টা করি। তাহলে যে টাইলসগুলো আমরা সাজিয়েছি, সমস্ত টাইলসের সবগুলো টাইলসের আয়তন। প্রথম টাইলসটার আয়তন হবে a² * x, এদিকে a আর একটু হচ্ছে x, a² * x। সেকেন্ডটার ক্ষেত্রে এদিকে টুয়াইস a, এদিকে টুয়াইস a x, তার মানে হচ্ছে টুয়াইস a হোল স্কয়ার * x। থার্ডটার জন্য হবে থ্রাইস a হোল স্কয়ার * x। এমন করে লাস্টেরটা এটার জন্য হবে na হোল স্কয়ার * x। তো একদম লাস্টে যেটা ছিল সেটা চেহারা কি রকম? সেটার চেহারা হচ্ছে এদিকে na আর এটা হচ্ছে x। তো আমরা একটু ভালো করে খেয়াল করি, আমরা খুব ভালো করে খেয়াল করি যে তাহলে লাস্টেরটা একদম নিচে যেটা আছে সেটাই তো বেস আমাদের। তাহলে সেই বেসটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত হবে আসলে? এটা হবে na হোল স্কয়ার, দ্যাট মিন্স n স্কয়ার a স্কয়ার। এই অংশটাও আমরা ভালো করে জেনে রাখি, এটাই আমাদের কিন্তু বেস। তাহলে আমাদের বেস b হচ্ছে n স্কয়ার * a স্কয়ার। এটা আমরা লিখে রাখলাম। দুইটা জিনিস আমাদের মাথার মধ্যে আছে, একটা হচ্ছে h = nx এবং b = n স্কয়ার a স্কয়ার। তাহলে আমাদের টোটাল যে আয়তনটা v = ভলিউম a স্কয়ার x প্লাস টুয়াইস a হোল স্কয়ার x, থ্রাইস a হোল স্কয়ার x, এমন করে n হোল স্কয়ার x। আমরা যদি a স্কয়ার x কমন নিয়ে নিই, তাহলে প্রথমটা থাকবে 1, দ্বিতীয়টা থাকবে টুয়াইস স্কয়ার
এখানে 3 স্কয়ার, এমন করতে করতে লাস্টে থাকবে n স্কয়ার। আমরা এই জিনিসটাই আগে লিখে রেখেছিলাম, আমরা জানি এটা কাজে লাগবে। a স্কয়ার x ইনটু n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। তো এখন আমি একটু কাজ করতে চাই, সেটা হচ্ছে এগুলোকে এইগুলোর মাধ্যমে প্রকাশ করতে চাই। তো a স্কয়ারের সাথে আমি n স্কয়ার একটা এক্সট্রা নিয়ে আসলাম, বললাম n স্কয়ার a স্কয়ার, আর এই যে x ছিল x এর জন্য আমি নিয়ে আসলাম nx। তো x টা আমি কাদেরকে নিয়ে এসেছি, আসলে n কিউব কে আমি কোত্থেকে জানি ধরে নিয়ে এসেছি। সো n কিউব কে আমরা ওই পাশে পাঠিয়ে দেব, সেটা একটু পরে পাঠানো যাক, আমরা এখানে লিখে রাখি। কোনো ভুল আমি করি নাই, a স্কয়ার ছিল আমি n স্কয়ার স্কয়ার বলেছি, x ছিল আমি nx বলেছি, আর যেহেতু n কিউব x এর উপরে নিয়েছি নিচে n কিউব দিয়ে ভাগ করে দিয়েছি। তো এখন এখানে 6 যদি থাকে, উপরে আমি সবগুলোকে গুণ করলে পাবো twice n কিউব প্লাস thrice n স্কয়ার প্লাস n। এটা একটু গুণ করলে পাওয়া যাবে, এই তিনটাকে যদি গুণ করা যায় তাহলে এটা আসবে। তো এইবার আমরা একটু খেয়াল করি, n স্কয়ার a স্কয়ার মানে কত, আসলে n স্কয়ার a স্কয়ার মানে b, আর এটা মানে হচ্ছে h। এবার n কিউব দিয়ে, আচ্ছা বাই এই 6 টাকে আমরা এদিকে নিয়ে আসি, আর n কিউব দিয়ে প্রত্যেকটা নিচে নিয়ে যাই। n কিউব কে যদি প্রত্যেকটা নিচে নিয়ে যাওয়া যায় তাহলে পাওয়া যাবে twice n কিউব বাই n কিউব প্লাস thrice n স্কয়ার বাই n কিউব প্লাস n বাই n কিউব। আমরা যেটা পেলাম সেটা আরেকবার দেখি, bh বাই 6, এখানে থাকলো 2 প্লাস 3 বাই n প্লাস n বাই 1 বাই n স্কয়ার। এটা হচ্ছে শেষ পর্যন্ত আমাদের প্রাপ্তি। তো এইবার সেই পুরো জিনিসটা আমরা বলেছিলাম যে আমরা এই পুরো ব্যাপারটাকে কত ভাগে ভাগ করেছি, আমরা n সংখ্যক ভাগে ভাগ করেছি। n ভাগে ভাগ করলে আমরা এক্সাক্ট ভ্যালুটা পাই না, কারণ তখন এরকম মনে হয় যে কোথায় জানি ফাঁকা আছে। এই পুরো জিনিসটাকে আমরা যদি n সংখ্যক ভাগে ভাগ করি, এরকম খাঁজ থেকে যায়, খাঁজ কাটা ফর্ম। কিন্তু এরকম ফর্ম থাকলে আমাদের হবে না। কি করতে হবে তাহলে? আমাদেরকে ইনফিনিটি ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ যখন n এর মানটা ইনফিনিটি হবে তখন আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো যে আসলে পুরোটা কতটুকু। সো আমরা অ্যাকচুয়াল ভ্যালু পাবো যে প্রকৃত যে কোনটা বা ওটাকে কি বলা যায়, পিরামিড বলা যায়। প্রকৃত পিরামিডের যে আয়তনটা হবে সেটা তাহলে কত হবে? প্রকৃত পিরামিডের আয়তন হবে যখন n এটা ইনফিনিটির কাছাকাছি হবে, n টেন্ডস টু ইনফিনিটি বলে এটাকে, মানে n এর মান যখন ইনফিনিটির কাছাকাছি হবে তখন যেটা হবে সেটা রিয়েল মান দেবে। এখন n এর মান যদি ইনফিনিটি হয়ে যায় তখন আমাদের v কি দাঁড়াবে সেটা খেয়াল করি। এই bh বাই 6 তো থাকলোই, 2 3 বাই n, n এর মান ইনফিনিটি হয়ে গেলে কোন জিনিসকে ইনফিনিটিতে ভাগ করা মানে সেটা 0 হয়ে যায়, এবং এটাও 0 হয়ে যাবে। তখন যেটা থাকছে সেটা খেয়াল করি আমরা, 2 এটা চলে আসবে। সো bh বাই 3, যেটা পাওয়া গেল bh বাই 3, বা এটার মান হচ্ছে 1/3 bh। এটাই হচ্ছে আমাদের প্রুফটা যে হ্যাঁ আয়তনটা দাঁড়াবে 1/3 b ইনটু h, 1/3 ইনটু বেজ এরিয়া ইনটু হাইট। এবং এটাকে যদি আমরা ব্যবহার করি আমাদের কোণকের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম জিনিস। আসলে যদি আমরা কোণকের ক্ষেত্রেও চিন্তা করি তখনও আমাদের ফর্মুলা 1/3 b ইনটু h, 1/3 b মানে হচ্ছে এখন এটার এরিয়া, বেজ এরিয়া এখন কত? এটা একটা বৃত্ত, সো বৃত্তের বেজ এরিয়া হচ্ছে, বৃত্তের এরিয়া কত? পাই r স্কয়ার ইনটু h। এটা হচ্ছে 1/3 পাই r স্কয়ার ইনটু h। এখন যদি আমরা এটাকে এরকম করে প্রমাণ করতে চাই যে না আমরা এই জিনিসটাকে এভাবে প্রমাণ করব, তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা অনেকগুলো বর্গক্ষেত্র নিয়েছিলাম না, সেই বর্গক্ষেত্র না নিয়ে আমি এখন নেব এরকম কিছু ডিস্ক। হ্যাঁ, তাহলে একদম প্রথমটা যদি এই ব্যাসার্ধ হয় a, তাহলে সেকেন্ডটার ব্যাসার্ধ পাওয়া যাবে ঠিক টুয়াইস এ, থার্ডটার ব্যাসার্ধ পাওয়া যাবে থ্রাইস এ, এবং তখন আমাদের যে অ্যানসারগুলো আসবে তখন একদম উপরের যেটা হবে তার ক্ষেত্রফলটা হবে আসলে, তার আয়তন যেটা হবে সেটা হবে আসলে পাই ইনটু a স্কয়ার ইনটু x, সেকেন্ডটা হবে পাই ইনটু টুয়াইস a স্কয়ার, তারপর এটা হবে পাই ইনটু থ্রাইস a হোল স্কয়ার, লাস্টেরটা হবে পাই ইনটু n a হোল স্কয়ার। এবং তখন আসলে শেষ পর্যন্ত আমরা এই সামনে কিছুই না, খালি এক্সট্রা একটা পাই করে আসবে, এবং আমরা যে আনসারটা পাবো সেটা এখান থেকে বোঝা যাবে যে ওই শেষ পর্যন্ত 1/3 পাই ইনটু b স্কয়ার, বা আমি একদম লাস্টেরটা যত হবে পাই r স্কয়ার। আর মানে কিন্তু এখন n এ একদম লাস্টেরটার ব্যাসার্ধ যেটা r ইকুয়াল টু n এ হবে। এখান থেকে যেটা পাওয়া যাবে পাই ইনটু n স্কয়ার a স্কয়ার পাওয়া যাবে, অর্থাৎ এখানে আসবে পাই a স্কয়ার h, সব জায়গায় একটা করে পাই থাকবে এক্সট্রা, এবং শেষ পর্যন্ত আমাদের ক্ষেত্রফল, আমাদের আয়তন যেটা সেটা চলে আসবে পাই a স্কয়ার h বাই 3, বা 1/3 পাই a স্কয়ার h।
তাহলে এখন আমরা দেখলাম কোণকের আয়তন, এবারে দেখতে চাই গোলকের জন্য। গোলকের ব্যাপারটা একটু ট্রিকি আসলে, এটা অনেক অনেক কনসেন্ট্রেশনের ব্যাপার। আর এই প্রমাণটার জন্য আমি খুবই বিশেষভাবে কৃতজ্ঞ সৌমিত্র চক্রবর্তীর কাছে, প্রমাণটা ওর আবিষ্কার। নেক্সট কোনো বইতে হয়তো দিতে পারে। আচ্ছা, তাহলে সৌমিত্রের প্রমাণটা আমরা দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করা যায়। ধরা যাক একটা তল আছে, একটা তল, তারপরে আছে একটা লোহার বল। বলটা লোহার, খুবই সুষম একটা গোলক এবং জিনিসটা বড়, খুবই গরম অবস্থায় আছে, উত্তপ্ত অবস্থায় আছে। আচ্ছা, একটু আগে দেখি যে এই পয়েন্টটা যদি আমি মার্ক করে রাখি, আচ্ছা পুরোটা যদি একবার ঘোরানো যায় একদম সোজা এইভাবে ধরে এমন করে যদি আমরা ঘোরাই, টোটালটা যখন একবার ঘুরে আসবে সে, তখন আসলে কতটুকু দূরত্ব সে অতিক্রম করবে, তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে হচ্ছে এই এতটুকু দূরত্ব হবে টুয়াইস পাই আর, যদি কিনা তার ব্যাসার্ধ হয় আর। এটা হচ্ছে একদম প্রাথমিক কথা, টোটালটা দূরত্ব হবে টুয়াইস পাই আর। তো এবার আমরা একটু লক্ষ্য করি, মনে করলাম আমাদের কাছে একটা মোমের পাত আছে, মানে কি একটা শক্ত মোমের পাত, মোম দিয়ে তৈরি বেশ বড় একটা পাত, যেন পুরো বলটা এঁটে যায়। এই পাতটাকে আমি আস্তে 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 নিচে নামাচ্ছি। যখনই এই বলটা কিন্তু অনেক গরম করে রাখা, যখনই বলটার কাছের মোমটা আসলো, তখন কি হলো, মোমের একটা অংশ গলে গেল। এমন করতে 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 একদম ঠিক মাঝ বরাবর আমি পাতটাকে নিয়ে আসলাম। যখন একদম মাঝ বরাবর পাতটা এসে পৌঁছাবে, একদম মাঝামাঝি বরাবর যখন পাতটা এসে পৌঁছালো, তখন সে একদম নিচ থেকে কতটুকু উচ্চতায় থাকবে, ঠিক আর উচ্চতায় থাকবে। কারণ আমরা জানি যে এই হাইটটা একদম মিডল সাইডে যদি চিন্তা করা যায়, এই হাইটটা যেহেতু আর, পুরোটা হচ্ছে আর হাইট, এই পুরোটা যদি বল হয় একটা, নিচ থেকে মাঝামাঝি পর্যন্ত এই হাইটটুকু হবে আর উচ্চতায়, অর্থাৎ সে এখন এই পুরো জিনিসটা আর উচ্চতায় এসে পৌঁছেছে। তো এইবার যখন আর উচ্চতায় এসে পৌঁছালো, তখন ঘটনাটা কি হবে, মোমের পাতটা তার মাঝামাঝি একটা অংশ আসলে এই অংশটুকু গলে যাবে, কারণ এটা অনেক গরম একটা বল, যেহেতু গরম বল, সুতরাং মোমের পাতটা যখন এর মধ্যে ঢুকাই দেওয়া হবে, এই জায়গাটা বিশাল অংশ একদম এই অংশ গলে যাবে। এই যে গলে যাওয়া অংশটুকু, সেটা দেখতে আসলে কিরকম হবে, এই গলে যাওয়া অংশটা দেখতে হবে একটা বৃত্তের মতো। আমরা যদি এরকম অবস্থা থেকে এরকম ভাবে জিনিসটা আছে, যদি সোজা করে তাকাই, তাহলে দেখবো এই এতখানি একটা অংশ এরকম ভাবে গোল হয়ে গলে গেছে। তো এখন সেই যে গোল হয়ে যাওয়া অংশটা, সেটাকে আমি সোজা করে ধরলে এরকম দেখা যাবে। সেইটা এই যে বৃত্তটা, তার বাইরের অর্ধবৃত্তটুকু নিয়ে চিন্তা করি। মানে কি, ধরা যাক এখানে যদি আমরা তাকাই, ধরা যাক এতটুকু অংশ ওই মোমটার খাওয়া হয়ে গেছে, তার এই যে সামনের পার্টটা, এটা দিকে একটু খেয়াল করি আমরা। একদম সামনের যে অংশটুকু, এই অংশটুকুর দিকে আমরা খেয়াল করি, এদের দিকে আমি চোখ রাখবো সবসময়। এই অংশটুকু খেতে কে ভূমিকা রেখেছে, কে এই অংশটুকু খেলো? যারা খেয়েছে তারা হচ্ছে এই গোল যে বলটা আমরা দেখতে পাচ্ছি, এই বলের এই বরাবর যে পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলাই এটাকে খেয়ে ফেলেছে। সেই পয়েন্টগুলাই এই পুরো গোলকের এই অংশগুলোকে খেয়ে ফেলেছে। তো এখন আমরা একটু ভালো করে চিন্তা করি, যখন বলটাকে একটু সামনে ঘোরালাম, যখন বলটা একটু সামনের দিকে গেল, তখন এই খেয়ে ফেলা অংশটা আরেকটু বেড়ে যাবে, কারণ আরেকটা অংশ গলে যাবে। যখন বল আগাচ্ছে, তখন তো আরেকটা অংশ গলে গেল। যখন বলটা আরেকটু সামনে আগাবে, তখন আরেকটা অংশ গলে গেল। কিন্তু কথা হচ্ছে, সেকেন্ড টাইম যখন সামান্য অংশ গলে গেল, এই গলে যাওয়ায় কি আগের পয়েন্টগুলোই ভূমিকা রেখেছে, নাকি তার থেকে একটু উপরের পয়েন্টগুলো ভূমিকা রেখেছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন সে একটু ঘুরে গেছে, তখন কিন্তু এই জায়গায় এই লেভেল বরাবর এসে পৌঁছেছে। এর উপরের যে পয়েন্টগুলো ছিল, তারা যারা নিচের দিকে ছিল, তারা এখন আরো নিচে চলে গেছে, আর উপরের যে পয়েন্টটা ছিল, তারা এখন ঘুরে সামনে এসেছে। অর্থাৎ এই অংশটুকু যারা ছিল, তারা এই পরের অংশটা খাওয়ার জন্য ভূমিকা রাখবে।
এর পরের যে পার্টটা এটা কারা খাবে, এটা খাবে এর উপরে যারা ছিল তারা। এর পরের যে অংশটুকু তারা কারা খাবে, এটা খাবে এই পার্টটা। এমন করে করে আমরা আগাতে থাকলে একসময় ঘুরতে 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 যখন এই জায়গায় এসে পৌঁছাবো, তখন এই পুরো খাওয়া অংশটার দিকে তাকালে সেটা দেখতে কিরকম হবে, খেতে 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 দেখা যাবে পুরোটার চেহারা হয়েছে এইরকম একটা চেহারা। আমরা শুধুমাত্র এই অর্থ ভিতরে নিয়ে চিন্তা করছি। এই যে চেহারাটা এখন দেখা যাচ্ছে, এখান থেকে এইটুকু পুরোটা লেন্থ হবে টুয়াইস পাই আর, কারণ আমরা আগে দেখেছি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পুরো বৃত্তের পরিধির সমান। তো এই যখন এখান থেকে এই পর্যন্ত আসলো, তখন কারা কারা এই পুরো খাওয়াটা ভূমিকা রেখেছে সেটা খেয়াল করি। প্রথমে ভূমিকা রেখেছে এই অংশটুকু, এরপর এইটা, এরপর এইটা, এরপর উপরে যারা ছিল তারা, তারপর এখানে যারা ছিল তারা, তারপর এখানে যারা ছিল তারা, এমন করে ঘুরতে 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 যখন টোটাল একবার ঘোরা হয়ে গেছে, তখন এই বৃত্তের উপরে যতগুলো পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্টই কখনো না কখনো এই জায়গাটার কাছে এসেছে, এই পুরা মুনটার কাছে এসেছে, এবং কখনো না কখনো পুরো জিনিসটাকে খেয়ে ফেলেছে। তার মানেই হচ্ছে যে এই গোলকের উপরে যতগুলো পয়েন্ট আছে, এইখান থেকে এই পর্যন্ত একটুকু জায়গার মধ্যে ততগুলো পয়েন্ট আছে। আমি যদি একটুকু ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমি আসলে পুরো গোলকটার পরিধি চারপাশের ক্ষেত্রফল বের করতে পারবো। অনেকে হয়তো বলবে যে এই অংশটা নিয়ে আমরা কেন কাজ করি নাই, আমরা এই পাশের অংশটা নিয়ে এই কারণে কাজ করি নাই যে আমরা যদি এটা নিয়ে কাজ করতাম তখন এই সাইডের অংশগুলো নিয়ে চিন্তা করতাম, এরকম 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 এই পার্টগুলো নিয়ে, এবং শেষ পর্যন্ত তখন আমরা যেতাম এটা পর্যন্ত। অর্থাৎ এটা নিয়ে কাজ করলে আমরা এই অংশটুকুর এরিয়া বের করতাম, তখন এখান থেকে শুরু করে এই পর্যন্তই একটা পূর্ণ লুপ হতো। আর যদি ডান পাশ থেকে শুরু করি, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে একটা ফুল লুপ। আমরা যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করলেই চলবে, এটা খুব ইম্পর্টেন্ট না যে এটা নিয়ে করতে হবে কিংবা এটা নিয়ে করতে হবে। তাহলে এখন আমরা দেখলাম যে এইখান থেকে শুরু করে এই একটুকু পর্যন্ত এই জায়গাটার ভেতরেই আসলে এই পুরো গোলকের প্রত্যেকটা পয়েন্ট কখনো না কখনো কাজ করে গেছে। তাহলে আমরা এখন এই অংশটার এরিয়া বের করি। আমরা খেয়াল করি যে এইরকম জিনিসের এরিয়া আমরা জীবনে কোনোদিন বের করি নাই, এরকম বাঁকা দুই পাশে। তাহলে কাজ করি, এটাকে কেটে নিয়ে এই পাশটাকে কেটে নিয়ে এখানে বসাই দিই। এবার আমরা দেখতে পাচ্ছি এটা একটা আয়তক্ষেত্র, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারি। আমরা খেয়াল করি একটুকু যদি হয় r, তাহলে এই অংশটুকু হবে টুয়াইস r আসলে, অর্থাৎ একটুকু হচ্ছে টুয়াইস r, এবং আমরা এদের লেন্থ জানি টুয়াইস পাই r। আমরা তাহলে জানি যে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট মিন্স টুয়াইস r ইনটু টুয়াইস পাই r 4 পাই r স্কয়ার। এটাই হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা পেয়ে গেলাম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার। পুরো জিনিসটাকে জাস্ট একবার মুভ করে তার আগের জায়গায় নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের গোলকের পরিধির এই চারপাশের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার। এবং এইটুকু যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে গোলকের আয়তনটা কত হয়। আয়তনটা বের করা এখন অনেক বেশি সোজা। তাহলে আমরা অলরেডি কিছু জিনিস জানি, সেটা হচ্ছে গোলকের আয়তন হচ্ছে 1/3 বেস এরিয়া ইনটু হাইট, এবং আমরা একটু আগে শিখেছি যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার। এই দুই জিনিস এখন আমাদের কাজে লাগবে। এখন আমরা একটা ফুটবল নিয়ে চিন্তা করি। আমাদের কাছে একটা ফুটবল আছে, এটা একটা ফুটবল। সেই ফুটবলের ছোট্ট একটা অংশ ছিঁড়ে গেছে, তালি মারা ফুটবল। ফুটবলের ওখানে আমরা একটা তালি মেরেছি, পট্টি মেরেছি। এখন ওই পট্টিটুকু কেন্দ্রে কতটুকু আয়তন দখল করে আমরা সেটা দেখতে চাই। মানে এটা হচ্ছে একদম কেন্দ্র, কেন্দ্রটা কিন্তু এই পুরো ফুটবল, তার মাঝখানে কেন্দ্র আছে। কেন্দ্র থেকে বাইরের কোনো একটা জায়গায় পট্টি আছে, এই কেন্দ্র থেকে পট্টি পর্যন্ত এই একটুকু অংশের আয়তনটা আমরা বের করতে চাই। তার মানে আমরা আসলে যেটার আয়তনটা চাই, ধরা যাক এটা খুব ছোট একটা বর্গাকার, খুব ছোট এবং বর্গাকার, খুবই ছোট এবং বর্গাকার। তাহলে এটার আয়তন হবে 1/3 ইনটু এর হাইট কত, একদম কেন্দ্র থেকে এই পর্যন্ত যেটা হাইট হচ্ছে h অবশ্যই, মানে r অবশ্যই, 1/3 ইনটু বেস এরিয়া ইনটু হাইট। বেস এরিয়াটা কত হবে, আমরা ধরে নিলাম যে এই একটু হচ্ছে dA1 সাপোজ, ছোট তো তাই dA বলে নিলাম, dA1 ইনটু r। এটা হচ্ছে এই অংশটুকু কর্তৃক কেন্দ্রের যে আয়তনটুকু দখল করে সেটা। তাহলে এখন তার পাশে যদি আরেকটা অংশ নিয়ে আমরা চিন্তা করতাম, যেটার নাম দিলাম আমি dA2, যেটা এরিয়া হচ্ছে বেস এরিয়া হচ্ছে dA2। তাহলে তার জন্য আয়তন কত হবে, 1/3 ইনটু dA2 ইনটু r। তাহলে টোটাল যে আয়তনটা সেটা আমরা খেয়াল করি, 1/3 ইনটু r যদি কমন নেওয়া যায়, তাহলে dA2 হবে dA1 প্লাস dA2, এমন করে তার পাশেটা নিলে পাওয়া যাবে dA3, তার পাশেটা নিলে পাওয়া যাবে dA4 ডট। আমরা যদি এটা দিকে তাকাই, এটার মানেটা কি আসলে? এটার মানে হচ্ছে পুরো জায়গায় যতটুকু ক্ষেত্রফল আছে, পুরোটার চারপাশে যতটুকু ক্ষেত্রফল আছে, আমরা একটু আগে বের করেছি এটার মান কত।
এটার মান ছিল 4 পাই আর স্কয়ার। এর যদি 4 পাই আর স্কয়ার হয় তাহলে তার ক্ষেত্রফল আয়তন দাঁড়াবে 1/3 ইনটু 4/3 পাই আর কিউব। তাহলে আমরা পেয়ে গেলাম যে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। ওকে, থ্যাংক ইউ।